এই প্রসঙ্গে আর কোনো কথা হবে না। চেঁচিয়ে ওঠেন দিলারা জামান, বলেন, তুই সবার সামনে আমাকে ছোট করছিস রৌনক। একদম না, বরং তুমি আমাকে ছোট করেছো, হাসির পাত্র বানিয়েছো। তারপরেও আমি তোমার সম্মান বাঁচানোর চেষ্টা করছি। কিন্তু এরপরও যদি তুমি একই কাজ করো, তাহলে এরপর আর কারো সম্মান দেখার সময় আমার থাকবে না। আমার ব্যক্তিগত জীবনে অন্য কারো ইন্টারফেয়ার আমি একদম সহ্য করব না। আমি আমার মতো করে আমার বউকে নিয়ে শান্তিতে থাকতে চাই, ব্যাস। মায়ের ঘর থেকে বেরিয়ে যাবার আগে রৌনক তানিয়াকে বলে, কষ্ট করে খালাকে বলো মায়ের প্রেশারটা চেক করে গেলে আরেকটা প্রেশারের ওষুধ দিয়ে দিতে। আর ড্রাইভারকে বলো আপরটাকে ওর বাসায় দিয়ে আসতে। ডাইনিং টেবিলে আমি আর কোনো উটকো ঝামেলা চাই না। সাবা আর কোনো কথা বলে না। এত অপমান এর আগে কখনোই ফেস করেনি সে। গায়ে জ্বালা ধরে গেছে ওর। কোথাকার না কোথাকার একটা মেয়ের জন্য রৌনক তাকে অপমান করেছে। আশরাফ আহমেদের মেয়েকে রিজেক্ট করেছে। রৌনককে এর চরম মূল্য দিতে হবে। ফনাতোলা সাপের মতো ফসফস করতে করতে বেরিয়ে যায় সাবা। সাবা যাওয়ার দিকে ইশারা করে তানিয়া রৌনককে বলে, তোমার আপদ বিদায় হয়েছে। আল্লাহর দরবারে শুকরিয়া। এই কাজ করলে কেমন হয় বলো তো ভাবি? কি কাজ? সিকিউরিটিকে বলে রাখলাম আমি বাসায় থাকা অবস্থায় যেন এই মেয়েটাকে অ্যালাউ না করে। তানিয়ার হাসি চেপে রাখতে পারে না। ভাবির হাসি দেখে রৌনক বলে, হে সোনা প্লিজ, শি ইজ হাজ এ পেইন ইন দ্যাট হেড। চিত্রলেখা বেশ সময় নিয়ে শাওয়ার নিয়েছে। এই বাড়িতে প্রবেশ করার পর থেকে একে একে যা দেখছে সব মিলে শরীরে ক্লান্তি জেঁকে বসেছে। তাই অতিরিক্ত সময় নিয়ে শাওয়ারের নিচে দাঁড়িয়েছিল সে। শুধু শরীর নয়, মনটারও যেন গোসল হয়ে গেছে। যথেষ্ট ফুরফুরে লাগছে। কাপড় বদলে ভেজা চুল টাওয়ালে জড়িয়ে নিয়ে চিত্রলেখা যেই নব ঘুরিয়ে দরজা খোলার চেষ্টা করে অমনি সতর্ক হয় সে। দরজাটা খুলছে না। টের পায় দরজা আটকে গেছে। দুহাত বাড়িয়ে ভেতরের দিকে জোরে টানে, তবুও কাজ হয় না। দরজাটা লক হয়ে গেছে। নবের লকটা কি আটকে গেল? এখন কিভাবে বের হবে সে? চিত্রলেখা একবার চারিদিকে চোখ বুলায়। বন্ধ বাথরুমে আটকা পড়ে গেছে সে। ভাবতেই মস্তিষ্ক শূন্য হয়ে আসতে লাগে তার। নিঃশ্বাস ভারী হতে শুরু হয়েছে ইতিমধ্যে। আরো কয়েকবার নব ধরে টানে সে। জোরে জোরে বাড়িও দেয় কয়েকটা, সেই সঙ্গে ডাকেও, কেউ আছেন? এই যে শুনছেন, আমি বাথরুমে আটকে গিয়েছি। এই যে আপনি কি ঘরে আছেন? শুনছেন আমি ডাকছি, এই যে শুনুন। আগের চাইতে আরো জোরে দরজা পেটায় চিত্রলেখা। তৎক্ষণাৎই তার মনে পড়ে রৌনক তখন বলে গেল সে নিচে যাচ্ছে। সে কি এখনো ফিরে আসেনি? এখান থেকে তো তার আওয়াজ বাহির পর্যন্ত পৌঁছাবে না। বাথরুমের বাইরে চেঞ্জিং রুম, তারপর বেডরুম, তারপর লিভিং, এরপরে বেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে। এদিকে কেউ না আসলে তো টের পাবে না সে বাথরুমে আটকে আছে। এখন কি উপায় হবে? ভাবতেই চিত্রলেখার চোখ মুখ শুকিয়ে আসতে লাগে। জলদি এখান থেকে বের না হলে যে কোনো মুহূর্তে জ্ঞান হারিয়ে ফেলবে সে। চিত্রলেখার অস্থিরতা বাড়ে। সজোরে দরজায় বাড়ি দিয়ে আর্তচিৎকার করতে লাগে, এই যে শুনছেন, আমি আটকে গেছি। এই যে রৌনক, রৌনক আপনি কোথায়? প্লিজ দরজাটা খুলুন, আমি আটকে গিয়েছি। রৌনক প্লিজ বের করুন আমায় এখান থেকে। রৌনক। তানিয়া রৌনকের কথোপকথন চলাকালীনই বাসায় প্রবেশ করে রাদিন। ওই ঘটনার পর আজই প্রথম দেখা হলো রাদিন ও তানিয়ার। আগের সময় হলে এতক্ষণে প্রিয় মানুষটার কাছে ছুটে যেত সে, কিন্তু আজ রাদিনকে দেখে আর ওখানে দাঁড়ায় না। প্রস্থান করার সময় রৌনককে বলে যায়, আমি মায়ের প্রেশারটা চেক করি। ততক্ষণে রাদিন এগিয়ে এসেছে রৌনকের মুখোমুখি। জিজ্ঞাসা করে, ঘটনা কি সত্যি নাকি রে? কোন ঘটনা? তুই বিয়ে করেছিস? করেছি তো। কাউকে কিছু না জানিয়ে কোনো সলা পরামর্শ ছাড়া বিয়ে করে ফেললি? কাকে জানাতে হবে? কার সঙ্গে পরামর্শ করব? মা আছে, আমি আছি। বড় ভাইকে কথা শেষ করতে না দিয়ে রৌনক বলে, বিয়ে তো আমি করবো, তাহলে তোমাদের কেন বলতে হবে? আর তোমার মনে হয় তুমি নিজে যা করেছো এরপর আমাকে পরামর্শ দেওয়ার আধিক্যতা রাখো? যে নিজের বিবাহিত জীবনটা ধরে রাখতে পারে না বা পারলো না, সে আমাকে বিয়ের পরামর্শ দিবে? হাস্যকর কথা বলে ভাইয়া। এসব বাদ দিয়ে বলো, এতদিন পর কি মনে করে বাড়ি ফিরলে? রাদিনের মুখে কথা কোলায় না। রৌনকের অবশ্য তার আগমনের কারণ জানার তেমন আগ্রহ নেই। কথার কথা বলেছে সে, তাই নিজেই বলে, বাদ দাও, আমাকে তোমার কিছু বলতে হবে না। এটা আমার একার বাড়ি নয়। মন চেয়েছে এসেছো, কিন্তু সরি, এখন আর তোমাকে সময় দিতে পারছি না। আমার বউ অপেক্ষা করছে। এক্সকিউজ মি প্লিজ। রৌনক বেডরুমে ঢুকতে চিত্রলেখার কণ্ঠ শুনতে পায়, তাকে ডাকছে, রৌনক কোথায় আপনি? প্লিজ বের করুন আমায়, খুলুন না দরজাটা। এই যে শুনছেন। এক মুহূর্ত দাঁড়ায় না সে, দৌড় লাগায় ভেতরের দিকে। বেডরুমে চিত্রলেখাকে না দেখতে পেয়ে চেঞ্জিং রুমে ঢুকলেই টের পায়
তার চন্দ্রলেখা বাথরুমে আটকে আছে। ভেতর থেকে চিত্রলেখার আওয়াজ পাওয়া যাচ্ছে। দরজায় সজোরে বাড়ি দিয়ে বলছে, রওনাক, কোথায় আপনি? রওনাক। রৌনক বাইরে থেকে দরজাটা খুলে দিলে দেখে চিত্রলেখা ভয়ে কেঁদে ফেলেছে। সে কিছু বলার আগেই ভীত সন্ত্রস্ত চিত্রলেখা ঝাঁপিয়ে পড়ে রৌনকের বুকের উপর। তাকে জড়িয়ে ধরে চিত্রলেখা বলে, এতক্ষণ কোথায় ছিলেন আপনি? জানেন আমি কখন থেকে ডাকছি আপনাকে? আমি আটকে গিয়েছিলাম দরজাটা। রৌনকও শক্ত করে জড়িয়ে ধরে তার চন্দ্রলেখাকে। একটা হাত মাথায় রেখে বলে, এখন সব ঠিক আছে, আমি চলে এসেছি। ভয়ের আর কোনো কারণ নেই, কিচ্ছু হবে না। এই যে আমি তোমার রৌনক চলে এসেছে। চিত্রলেখা অনেকটাই মন্থর হয়ে এসেছে। রৌনক ভীত সন্ত্রস্ত চিত্রলেখাকে পাজা করে তুলে নেয়। এতে চিত্রলেখাও আপত্তি করে না। সেই মুহূর্তে আতঙ্কিত। রৌনক যত্নের সহিত বউকে কোলে তুলে নিয়ে ঘরে ফিরে আসে। পিঠে বালিশ দিয়ে বসে চিত্রলেখাকে বুকের সঙ্গে জড়িয়ে রাখে। তাকে ভরসা দেওয়ার চেষ্টা করে সে আছে সবসময় সব রকম পরিস্থিতিতে। রৌনকের বুঝতে অসুবিধা হয় না কাজটা কে করতে পারে, কিন্তু এই মুহূর্তে এসব প্রসঙ্গ তোলে না। বুকের সঙ্গে জড়িয়ে রাখা চিত্রলেখার চাঁদিতে চুমু খায় পরম যত্নে। সেই সঙ্গে বলে, আই এম সরি, আর কখনো লেট হবে না, আই প্রমিস বউ। নিজের ঘরের কাঁথার তলায় মুখ ঢেকে শুয়ে আছে চারু। নার্গিস বেগম কয়েকবার করে ভাত খাওয়ার জন্য ডেকেছেন, কিন্তু আসেনি। তাই বোনকে ডাকতে দুই ভাই তার ঘরে এসে উপস্থিত হয়েছে। লিখন চারুর মাথার কাছে দাঁড়িয়েছে, চয়ন দাঁড়িয়েছে পায়ের কাছটায়। চারু আপাদমস্তক কাঁথায় মুড়ানো, লেপ কম্বল গায়ে দেওয়ার মতো শীত এখনো নামেনি। ফ্যানের ভলিউম কমিয়ে মোটা কাঁথা গায়ে দিয়ে ঘুমানো যায়। আর কয়েকদিন পরে হয়তো শীত আর তার চাদরে ঢেকে নিবে পুরোপুরি। তখন আর মোটা কাঁথায় শীত মানবে না, নামাতে হবে লেপ কম্বল। চয়ন পায়ের কাছে কাঁথায় ছোট্ট করে টান দিয়ে বলে, কিরে আয় ভাত খাবি? চয়নকে সঙ্গ দিয়ে লিখনও বলে। চারু ওঠে না, কথাও বলে না। এমনি দিন চিত্রলেখার উপস্থিতিতে রাত 10টার মধ্যে সবার খাওয়া হয়ে যেত। আজ তার অনুপস্থিতিতে যেন সবকিছু পাল্টে দিয়েছে। চারু কাঁথার তলায় ফুপিয়ে কাচ্ছে, কেঁদে কেটে চোখ ফুলিয়ে ফেলেছে ইতিমধ্যে। সবসময় কথার খই ফুটা চারু নিজের দুর্বলতা ভাইদের দেখাতে চায় না, কিন্তু আচমকায় মায়ের মতো বড় বোনের এভাবে চলে যাওয়া পোড়াচ্ছে তাকে। চিত্রলেখা চিরকাল তাদের সঙ্গে থাকবে না এটা জানা কথা, কিন্তু ঘটনাটা যে এমন আচমকা ঘটবে সেটাও ভাবেনি কখনো। বোন বিদায় দেওয়ার আগে মানসিক যে প্রস্তুতিটুকু চারুর দরকার ছিল সেটুকুর সুযোগও সে পায়নি। অন্তত একটা দিন আগে জানতে পারলেও হয়তো নিজেকে সামলে নিতে পারত, নিজেকে বুঝ দিতে পারত, কিন্তু সে সুযোগ সে পায়নি। অনেক ডাকাডাকির পরেও চারুর কোনো সাড়া পাওয়া যায়নি। লিখন জানে কি করলে চারু কথা শুনবে, তাই চারুকে শুনিয়ে বলে, চয়ন, একটা কাজ কর, আমার ঘর থেকে মোবাইলটা নিয়ে আয়। আপাকে ফোন দিয়ে বলি চারু রাতে ভাত না খেয়ে শুয়ে পড়েছে। যা ফোনটা নিয়ে তো। বলেই চয়নকে চোখ মারে। চয়ন বুঝতে পারে এটা ভাইয়ের নাটল। সেও সঙ্গ দিয়ে বলে, এখনই আনতেছি। তৎক্ষণাৎই কাঁথা থেকে বেরিয়ে উঠে বসে চারু। লিখনের একটা হাত ধরে বলে, আপারে ফোন দিও না ভাইয়া প্লিজ। চারুর ফুলে লাল হয়ে যাওয়া চোখ দেখে দুই ভাই এগিয়ে এসে পাশে বসে। লিখনকে জড়িয়ে ধরে এবারে হাউমাউ করে কেঁদে ফেলে চারু। দুই ভাইয়ের বুঝতে অসুবিধা হয় না বোনের কান্নার কারণ কি। তবুও চারুর মাথায় হাত বুলিয়ে দিয়ে লিখন জিজ্ঞাসা করে, কি হইছে চারু, কাঁদতেছিস কেন? তোমরা কি একদিন হুট করে আমারও আপার মতো দূরে পাঠিয়ে দিবা? না পাঠাবো, তোরে আমরা বিয়ে দিব না। মুখ তুলে ভাইয়ের মুখের দিকে তাকায় চারু। কান্না স্থগিত করে জিজ্ঞাসা করে, সত্যি বিয়ে দিবা না? তুই বিয়ে করতে চাইলেও দিব না। না। আবার লিখনকে জড়িয়ে ধরে চারু বলে, তোমরা আমারে কোনোদিন বিয়ে দিও না ভাই, আমি তোমাদের ছাড়া থাকতে পারবো না। চারুর মাথায় হাত বুলিয়ে দিয়ে লিখন বলে, আচ্ছা দিব না, এখন ভাত খাবি? চারু আবার মুখ তুলে বলে, আবার কি আমাদের জন্য খারাপ লাগতেছে না ভাইয়া? আবার তো বলছিল কোনো বিয়ে করবে না, আমাদের ছেড়ে কোথাও যাবে না। এই ঘরে আপাকে ছাড়া আমি একলা কেমন ঘুমাবো? আপারে জড়ায় না ধরলে তো আমার ঘুমই হয় না ভাই। স্থগিত হওয়া চারুর কান্না আবার গতি পায়। এবার আর লিখনের মুখে জবাব কুলায় না। কি বলবে সে? তার নিজেরই তো বুকের ভেতরটা কামড়াচ্ছে। এবারে চয়ন বলে, আপা যদি জানতে পারে তার পেছনে আমরা তার জন্য কাঁদতেছি তাহলে কিন্তু আপা কষ্ট পাবে। সে তো আমাদের জন্যই বিয়ে করবে না বলেছিল, এখন না হয় নিজের জন্য ভাবছে। আমাদের তো উচিত আপার জন্য খুশি হওয়া। দেখবি কালকে দিনের বেলায় আপা দেখা করতে আসবে। আবার কি এখন আর আমাদের জন্য সময় থাকবে? চয়ন এগিয়ে এসে চারুর মাথায় ছোট্ট করে গাঁটটা মেরে বলে, আপার জীবনে আমাদের তিনজনের চাইতে বেশি কেউ না। দেখবি আপা শত ব্যস্ততার মধ্যে আমাদের কাছে ছুটে আসবে। এখন আয় ভাত খাবি। ক্ষুধা নাই আমার। চারু আপত্তি করলে দুই ভাই তাকে টেনে নিয়ে যায় ভাত খাওয়াতে।
চিত্রলেখা থাকতে কখনো ওদের না খেয়ে রাতে ঘুমোতে দেয়নি, চারুকে কখনো কোনো কিছুর অভাব বুঝতে দেয়নি। আজ তার অবর্তমানে ওরা সেই দায়িত্ব পালনেরই চেষ্টা করছে, যদিও ওদের তিনজনেই চিত্রলেখা কখনো কোনো কিছুর কমতি হতে দেয়নি। নিজের সাধ্যের মধ্যে সবটুকু করার চেষ্টা করেছে। খাওয়া পড়ায় কমতি থাকলেও ভালোবাসা কমতি কোনোদিনও হতে দেয়নি চিত্রলেখা। শাশুড়ির প্রেশার মেপে নিজের ঘরে ফিরতেই তানিয়া দেখে তার ঘরে বসে আছে রাদিন। তাকে দেখে উঠে দাঁড়ায় সে, এগিয়ে এসে বউয়ের মুখোমুখি দাঁড়ায়, কিন্তু তাকে খানিকটা অবাক করে দিয়ে তানিয়া পাশ কেটে চলে যায়। বিছানায় গিয়ে বসে, ল্যাপটপটা কোলে নিয়ে তাতে মনোযোগ দেয়। আচমকা তানিয়ার আচরণে এমন পরিবর্তনের আভাস পেয়ে অবাক না হয়ে পারে না সে। তৎক্ষণাৎই অন্য কিছু ভাবে না সে। হয়তো অল্প কিছুদিনের কথা বলে গিয়ে বেশ লম্বা সময় পর আসায় বউয়ের অভিমান হয়েছে, এমনটাই ধরে নেয় রাদিন। স্বাভাবিক থাকবার চেষ্টায় রাদিন পেছনে ঘুরে তানিয়ার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, কেমন আছো? মিসকাত কি ঘুমিয়ে পড়েছে? নিজের কাজ করতে করতে তানিয়া জবাব দেয়, এখনো মিশকাতে ঘুমানোর সময় হয়নি জানো না? নাকি নিজের ছেলে মেয়েদের রুটিন অজানা তোমার? তানিয়াকে করা কেমন আছে প্রশ্নটা যে সে সরাসরি এড়িয়ে গেল তা বুঝতে রাদিনের বিশেষ অসুবিধা হয়নি, কিন্তু আচমকা তানিয়ার ভিতরকার এই পরিবর্তনের কারণ ধরতে পারছে না। তবে সন্দেহ মনের ভেতর ঠিকই উকি দিচ্ছে। একবার মনে হচ্ছে হয়তো রৌনক তানিয়াকে তারও শবনমের বিষয়টা জানিয়েছে, আবার মনে হচ্ছে হয়তো জানায়নি। রাদিন এক্ষুনি আর তানিয়াকে খাটায় না, পরে একান্তে সময় পাওয়া যাবে, তখন নেহে এসব নিয়ে কথা বলা যাবে, মান অভিমানও ভাঙানো যাবে। আমি ফিরে আসছি বলে যেই রাদিন চেঞ্জিং রুমের দিকে আগায় তানিয়া বলে, তোমার সব জিনিসপত্র আমি তোমার ঘরে পাঠিয়ে দিয়েছি, এই ঘরে আর তোমার কিচ্ছু নেই। ওখানেই দাঁড়িয়ে পড়ে রাদিন, কপাল সামান্য কুঁচকে জিজ্ঞাসা করে, আমার ঘরে? এটা কার ঘর তাহলে? এটা আমার ঘর। তোমার আমার ঘর কি আলাদা? ল্যাপটপটা কোল থেকে নামিয়ে উঠে এসে রাদিনের মুখোমুখি দাঁড়ায় তানিয়া। তার চোখের দিকে তাকিয়ে যথেষ্ট শক্ত করেই বলে, তুমি আমি কখনো একজন ছিলাম না, শুধু একটা সম্পর্কের বোঝা বয়ে বেড়িয়েছি এতকাল। এখন আর এইসব লোক দেখানোর প্রয়োজন নেই। হাত উঁচু করে দরজা দেখে তানিয়া আরো বলে, তোমার ঘরে তোমার সব কিছু রাখা আছে, আর কিছু লাগলে জাহানারা খালাকে বললেই হবে। নাও এক্সকিউজ মি প্লিজ, আমি জরুরি কাজ করছি। রাদিন হতভম্ব হয়ে দাঁড়িয়ে রয়। তাকে দাঁড়িয়ে থাকতে দেখে তাড়া দিয়ে তানিয়া বলে, লিভ রাদিন, আই ইউ টু ওয়ার্ক। বাধ্য হয়ে নিজের ঘর ছাড়তে হয় রাদিনকে। এই মুহূর্তে কথা বাড়াতে চায় না সে। তার পেছন পেছন দরজা পর্যন্ত এসে তানিয়া আরো বলে, একটু পরেই সবাই ডিনারে বসবে, যদি খেয়ে এসে না থাকো তাহলে উই ক্যান জয়েন। রাদিনকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তার মুখের উপরই দরজাটা আটকে দেয় তানিয়া। রৌনকের বুকে মাথা রেখে কখন যেন চিত্রলেখার চোখের পাতায় ঘুম নেমে এসেছে। ঠিক ঘুম নয়, তন্দ্রা লেগেছে। রৌনক আর সরায় না, যদি ঘুম ভেঙে যায় ভেবে। প্যান্টের পকেট থেকে মোবাইলটা বেজে উঠতে তৎক্ষণাৎই বের করলো। কল রিসিভ করে কানে তুলতেই অন্য পাশ থেকে তানিয়া বলে, ডিনার করবে না? তোমরা করে ফেলো ভাবি। সে কি কথা, তোমরা খাবে না? এই না বলে গেলে ক্ষুধা লেগেছে তোমার। চন্দ্রের চোখ লেগে গেছে, ও উঠলে পরে না হয় আমরা খেয়ে নেব, তোমরা অপেক্ষা না করে খেয়ে ফেলো। ও আচ্ছা, তাহলে আমাদের ডিনারের পরে না হয় তোমাদের জন্য টেবিল সাজিয়ে দেব। এত কষ্ট করতে হবে না, ট্রেতে করে কাউকে দিয়ে উপরে পাঠিয়ে দাও, আমরা না হয় ঘরে খেয়ে নেবো। আস ঠিক আছে। রৌনক ফোন রাখতেই টের পায় চিত্রলেখা সজাগ হয়ে গেছে। নিজেকে রৌনকের বুকে আবিষ্কার করে খানিকটা ইতস্তত বোধ করে। তৎক্ষণাৎই সরিয়ে গিয়ে বসে। ভেজা চুল হাত খোপায় বাঁধতে নিলে রৌনক বাধা দিয়ে বলে, 1 মিনিট, বেঁধো না। বাথরুম গিয়ে একটা টাওয়েল নিয়ে ফিরে আসে। চিত্রলেখা টাওয়েল দেখে বলে, আমাকে দিন, আমি মুছে নিচ্ছি। রৌনক তার কথা শুনে না, বউকে কাছে টেনে নিয়ে যত্ন করে তার চুল মুছতে মুছতে বলে, এতটুকু আমায় করার সুযোগ দাও প্লিজ, আই ওয়ান্ট ডিসঅ্যাপয়েন্টেড ইউ। রুমের দরজায় কেউ নক করতে রৌনক গিয়ে খুলে দেয়। জাহানারা নিজে এসেছেন ওদের খাবার নিয়ে। ওনাকে দেখে রৌনক বলে, তুমি কষ্ট করে আসতে গেলে কেন বলো তো, অন্য কাউকে পাঠিয়ে দিতে। এগিয়ে এসে চিত্রলেখা চিবুকে স্পর্শ করে চুমু খায় জাহানারা। বলে, আমার রনকের বউয়ের দায়িত্ব কি আমি অন্য কারো হাতে ছাড়তে পারি? চিত্রলেখা কেবল মুচকি হাসার চেষ্টা করে। ওদের খাবার দিয়ে জাহানারা চলে গেলে রৌনক বলে, উনি আমার বাবার দূর সম্পর্কের বোন হয়। আমার বুঝ হওয়ার পর থেকে ওনাকে আমাদের বাড়িতে দেখছি। সম্পর্কে আমার ফুপু হলেও আমরা খালা বলে অভ্যস্ত। মায়ের সঙ্গে সবসময় বোনের মতো থেকেছেন, তাই আমরা ছোট থেকে খালা বলে ডেকেছি। উনি কখনোই আপত্তি করেননি। আমাদের জন্য উনি আমাদের পরিবারের একজন সদস্য। আমি ভাইয়া অনেক সময় মাকে আমাদের কাছে পেতাম না, তখন এই জাহানারা খালাই নিজের ঘুম বিসর্জন দিয়ে রাতের পর রাত আমাদের খেয়াল রেখেছেন। মায়ের অবর্তমানে আদর স্নেহ দিয়েছেন।
আমাদের খেয়াল রেখেছেন। ফস করে একটা নিঃশ্বাস ছেড়ে রৌনক আরো বলে, ভাবি কখনোই ওনাকে ছোট করে দেখেনি। জানি তোমাকে আমার আলাদা করে বলে দিতে হবে না, তবুও বলছি ওনার দিকে খেয়াল রেখো। আমরা ছাড়া মানুষটার আর কেউ নেই। চিত্রলেখা রৌনককে আশ্বস্ত করে বলে, আপনি চিন্তা করবেন না, আমি খালার খেয়াল রাখবো। আমি জানতাম তুমি রাখবে। এখন এসো ডিনারটা সেরে ফেলি। একটু উসখুস করে চিত্রলেখা বলে। আমার আর ক্ষুধা নেই। ভ্রুকুচকে তাকায় রৌনক জিজ্ঞাসা করে, শাওয়ার নিতে গিয়ে কি পানি খেয়েছো? চোখ বড় বড় করে তাকায় চিত্রলেখা, সেই সঙ্গে মাথা ঝাঁকায় রৌনক জিজ্ঞাসা করে, তাহলে ক্ষুধা থাকবে না কেন? আর সারাদিন ঠিকঠাক খেয়েছিলে কিছু? এবারেও মাথা ঝাঁকায় চিত্রলেখা। রৌনক হাত ধরেই টেনে নিয়ে যায়। বাইরের রুমে খাবার দিয়ে গেছেন জাহানারা। চিত্রলেখাকে ইতস্তত করতে দেখে রৌনক জিজ্ঞাসা করে, কিছু বলতে চাও? মাথা দুলিয়ে চিত্রলেখা বলে, আগে চারুকে একটা ফোন করি, ওরা খেলো কিনা। চিত্রলেখার গলা ধরে আসে, তা টের পেয়ে রৌনক জিজ্ঞাসা করে, আসার পরে ফোন করনি বাসায়? মাথা ঝাঁকায় চিত্রলেখা। অবাক কণ্ঠে রৌনক বলে, ফোন দেওনি কেন? ওরা নিশ্চয়ই ফোন করার অপেক্ষায় আছে। এত বোকা তো তোমাকে আমি কখনো ভাবিনি। চিত্রলেখা জবাব দিতে পারে না। আসার পর রৌনকের মায়ের রিয়াকশন দেখে সব ভুলে গিয়েছিল। সে মনটাও খারাপ হয়ে গিয়েছিল। এই বাড়িতে যে সে গ্রহণযোগ্য নয় তা জানতে পেরে মূলত মনটাই খারাপ হয়ে গিয়েছিল। তাই আর মন খারাপ নিয়ে বাসায় ফোন করেনি। ওই সময় তার কণ্ঠ শুনলে ওরা বুঝে ফেলতো এদিকে কিছু একটা ঘটেছে। তাই বলা যায় ইচ্ছে করে ফোন করেনি সে। কিন্তু এখন খাওয়ার কথা উঠতেই বুক ভার হয়ে কান্না পাচ্ছে তার। যদিও আজ রাতের খাবার সে রান্না করে দিয়ে এসেছে, কিন্তু কাল থেকে কে ওদের রান্না করে খাওয়াবে? ভাই বোনগুলো তোর হাতের রান্নার পাগল। রৌনক বলে, তুমি কথা বলে আসো, তারপর একসঙ্গে খাওয়া দাওয়া করবো আমরা। চিত্রলেখার সময় বিলম্ব করে না, এমনিতেই অনেকটা দেরি হয়ে গিয়েছে। চারুকেই ফোন লাগায়। একবার রিং হতেই কল রিসিভ হয়। বোনের কল পেয়ে কেঁদে ফেলে চারু। যদিও সে কাঁদতে চায়নি, কিন্তু নিজেকে সামলেও রাখতে পারেনি। একটু করে সবার সঙ্গে কথা হয় চিত্রলেখার। কথা শেষ করে ওখানেই থম ধরে বসে রয়। চারুর কান্না, খালার কান্না, দুই ভাইয়ের ভারী হয়ে আসা কণ্ঠ শুনে চিত্রলেখা নিজে কাঁদেনি। ও কেঁদে ফেললে ওরা আরো ভেঙে পড়তো, তাই নিজেকে আটকে রেখেছে। রৌনক এতক্ষণ দরজার কাছে দাঁড়িয়েছিল। 1 মিনিট সময় অপেক্ষা করে এগিয়ে আসে সে। চিত্রলেখার হাত ধরে তাকে নিয়ে যায় ডিনার করতে। এক্ষুনি কিছু বলে না রৌনক। চিত্রলেখাকে নিজেই প্লেটে খাবার তুলে নেয়। ভাত মাখিয়ে প্রথম লোকমাটা বউয়ের মুখের সামনে ধরে বলে, হ্যাঁ করো, আমি খাইয়ে দিচ্ছি। আজ আর তোমাকে কষ্ট করে নিজের হাতে খেতে হবে না। তোমার মন খারাপের রাতগুলোতে না হয় আমি তোমার একটু বেশি যত্ন করব, একটু বেশি খেয়াল রাখবো। তুমি কেবল আমায় সেই সুযোগটা করে দিও। চিত্রলেখা এক পলক রৌনকের চোখের দিকে তাকায়, তারপর বাধ্য মেয়ের মতো মুখ খুলে লোকমাটা নেয়। কি হলো তার কে জানে। হুড়হুড় করে চোখ ভেঙে কান্না পেয়ে গেল। চিত্রলেখা নিজেকে আটকে রাখতে পারল না। চোখ ভাসিয়ে কেঁদে ফেলল। রৌনক বাধা দিল না, সেই সঙ্গে ভাত খাওয়ানো বন্ধ করল না। সে নিজের কাজ করতে থাকলো, চিত্রলেখাকেও কাঁদতে দিল। খাওয়া দাওয়ার পর বেডরুমে ফিরে এসে রৌনক চিত্রলেখাকে বলে, তোমাকে একটা জিনিস দেখাই। চিত্রলেখা আগ্রহ ভরে তাকিয়ে থাকে কি দেখাবে তা দেখার জন্যে। রৌনক এগিয়ে গিয়ে বেডসাইড টেবিলে ড্রয়ার থেকে একটা ছোট রিমোট বের করে। রুমের একদিকের দেয়াল জুড়ে পর্দা, সেদিকে প্রেস করতে অটোমেটিক পর্দা সরে যেতে লাগলো। অবাক হয়ে সেদিকে তাকিয়ে থাকে চিত্রলেখা। পর্দা দুপাশে সরে যেতে বেরিয়ে আসলো সম্পূর্ণটা থাই করা। আর ওদিকে ঝুলখোলা বারান্দা। রৌনক আবার রিমোট টিপে পর্দা আটকে দিয়ে বলল, এটা অটোমেটিক, এটা অটোমেটিক, তোমার সুবিধার জন্য জানিয়ে রাখলাম। রিমোটটা জায়গা মতো রাখতে রাখতে রৌনক আরো বলে, অনেক তো রাত হলো, আসো শুয়ে পড়ি। তুমি হয়তো টায়ার্ড। বলতে বলতে রৌনক বিছানার বাম পাশটায় প্রায় শুয়ে পড়েছে। চিত্রলেখাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কি হলো, দাঁড়িয়েছো কেন? আসো ঘুমাই। এবার ঢোক গিলে চিত্রলেখা মিনমিন করে বলল, আমরা এক বিছানায় ঘুমাবো? চিত্রলেখার প্রশ্ন শুনে রৌনক উঠে বসে বলে, হাজবেন্ড ওয়াইফ তো এক বিছানাতেই ঘুমাবে, তাই না? কিন্তু আমাদের একসাথে ঘুমানোটা কি দরকার? না মানে আপনাকে কষ্ট করতে হবে না, আমি বাইরের ঘরে সোফায় বা এখানে নিচেও ঘুমোতে পারবো, কোনো সমস্যা নেই আমার। চিত্রলেখার কথা শুনে কেমন কেমন করে যেন তাকায় রৌনক। মুখে হাসি ভাব রেখে বলে, আমরা কি সিনেমা করছি যে আমি বেডে ঘুমাবো তুমি ফ্লোরে? কাম অন চন্দ্র, ইউ আর ম্যারিড কাপল, দিস ইজ নট এ জোকস অ্যান্ড ইউ আর নট জোকিং হেয়ার। দিস ইজ নট এ জোকস অ্যান্ড ইউ আর নট জোকিং হেয়ার। ইউ আর ম্যারিড ফর দ্য লং টাইম। তারপরেও গড়িমসি করে চিত্রলেখা। এবারে রৌনক সামান্য শক্ত না হয়ে পারে না। চোয়াল শক্ত করে বলে, তুমি কি চাইছো আমি উঠে গিয়ে তোমায় কোলে করে বেডে নিয়ে আসি? ইফ ইউ ওয়ান্ট আই ক্যান ডু দ্যাট হ্যাপিলি।
চিত্রলেখা তৎক্ষণাৎ তটস্থ হয়, খানিকটা ঘাবড়েও যায়। রৌনক যে এমন কাজ করার আগে দুইবার ভাববে না সেটা তার বোঝা হয়ে গিয়েছে, তাই আপত্তি করে বলে, না না, এর প্রয়োজন নেই, আমি নিজেই শুয়ে পড়ছি। ছোট ছোট কদম ফেলে বিছানায় গিয়ে বসে চিত্রলেখা রৌনকের দিকে পিঠ করে। পেছন দিকে রৌনক বসে থেকে জিজ্ঞাসা করে, তুমি এ পাশে শুতে চাইলে আমি ওপাশে শুতে পারি, আই ডোন্ট মাইন্ড। না না, লাগবে না, যে কোনো এক পাশ হলেই চলবে, আমার কোনো পাশেই সমস্যা নেই আমার। ভেরি গুড। বলেই হাত বাড়ায় রৌনক। তার পাশে রুমের লাইটের সুইচ বোর্ড, লাইট অফ করে দিয়ে ডিম লাইট জ্বালায় সে। একদম মৃদু হলদেটে লাইটিং, অনেকটা নিয়ন আলোর মতো। শুয়ে পড়েছে রৌনক, পেছনে না ঘুরেও তা টের পায় চিত্রলেখা। বুকের ভিতর কেমন ধুকপুক করছে তার অকারণে। একজন পুরুষের সঙ্গে এক ঘরে এক বিছানায় থাকতে হবে ভাবতেই বুকের ভেতর অদৃশ্য তোলপাড় হয় তার। শুয়ে পড়ার আগে এক ঢোক পানি খায় সে, তারপর ও বুকে জড়িয়ে রাখা ওড়নাটা দলা পাকিয়ে বালিশের পাশে রাখে। চিত্রলেখার পরনে খুবই কমফোর্টেবল নাইট স্যুট, পায়জামা ও শার্ট। এমনকি রৌনকও একই ধরনের পোশাক পরেছে। টিভিতে সিনেমায় দেখা যায় নারী চরিত্ররা নাইটি পরে, কিন্তু রৌনক তাকে তেমন কিছু দেয়নি, ভাগ্য ভালো দেয়নি, নয়তো লজ্জায় মাটিতে ঢুকে পড়তে হতো তাকে। ওসব নাইটির চাইতেই পোশাকটাও যথেষ্ট মানসম্মত। না পেট বের হয়েছে, না হাঁটু বের হয়েছে, আর না বুক পিঠ দেখা যাচ্ছে। তবে সমস্যা হচ্ছে এর সঙ্গে ওড়না নেই। স্কার্ফ হলেও ভালো হতো, তবে সমস্যা নেই। চিত্রলেখা ড্রেসের ওড়না দিয়ে কাজ চালিয়ে নিয়েছে। আস্তে ধীরে বিছানার কার্নির ঘেঁষে শুয়ে পড়ে চিত্রলেখা। কিং সাইজের বিছানাটা দুজন মানুষের জন্য যথেষ্টের চাইতেও বেশি। চিত্রলেখার মনে হয় এই বিছানাটা হয়তো কিং সাইজের চাইতেও বড়। এতে অবশ্য ওর জন্য ভালোই হয়েছে। হাত পা সামান্য এদিক ওদিক হলেও সেটা রৌনক পর্যন্ত পৌঁছাবে না। তাছাড়া চিত্রলেখা শোয়া খারাপ নয়। ঘুমের মধ্যে পাশের জনের উপর হাত পা তুলে দেওয়ার অভ্যাস নেই তার, বরং দেখা যায় ঘুমের মধ্যে কমই হাত পা ছড়ে সে শান্ত হয়ে ঘুমায়। এদিক থেকে নিজের উপর বিশ্বাস আছে তার, কেবল বিশ্বাস নেই পেছন দিকে বিছানার অপর প্রান্তে শুয়ে থাকা মানুষটার উপর। কখন কি করে বলা মুশকিল। এখনো মানুষটাকে ঠিকঠাক বুঝে উঠতে পারছে না সে। চুপচাপ শান্ত হয়ে শুয়ে থাকে চিত্রলেখা, একদম গুটিসুটি মেরে। বিছানার একদম কার্নিশ ঘেঁষে শুয়েছে, আর একটু সামান্য এদিক হলে ধপাস করে নিচে পড়ে যাবে। তবুও এভাবেই শুয়ে থাকে। পেছনে রৌনকের সারা শব্দ নেই, হয়তো ঘুমিয়ে পড়েছে ভেবে সামান্য স্বস্তি পায় চিত্রলেখা। কিন্তু তার স্বস্তি পাওয়া মিনিটও অতিক্রম করতে পারে না। আচমকায় পেছন থেকে হাত বাড়িয়ে চিত্রলেখার পেটের কাছে ধরে টেনে নেয় রৌনক নিজের কাছে। আচমকা টান দেয়া চিত্রলেখা কিছু বুঝে উঠতে পারে না। তার পিঠ গিয়ে ঠেকলো রৌনকের বুকের সঙ্গে। অস্ফুট স্বরে চিত্রলেখা বলল, কি করছেন? রৌনক মুখটা চিত্রলেখার মাথার কাছাকাছি নিয়ে এলো। তার বাম হাতটা এখনো চিত্রলেখার পেটে জড়িয়ে রাখা শক্ত বাঁধনে। ডান হাত বাড়িয়ে রৌনক চিত্রলেখার খোলা চুলগুলো উপরের দিকে তুলে দিয়ে তার ঘাড় উন্মুক্ত করে। মুখ বাড়িয়ে কানের কাছে গিয়ে রৌনক ফিসফিস করে বলে,